গুড মর্নিং স্টুডেন্টস, আমি তোমাদের মানস স্যার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো? আচ্ছা, আমরা কোন অংশ আলোচনা করছিলাম? কোন অধ্যায়? বজ্র ব্যবস্থাপনা আলোচনা করছিলাম। তো বজ্র ব্যবস্থাপনায় আমরা এতদিনে যা আলোচনা করেছি, তোমরা তার মধ্যে কি কি শিখতে পেরেছো বা জানতে পেরেছো আমাকে একটু বলো তো। আচ্ছা, প্রকৃতি অনুসারে বজ্রের শ্রেণীবিভাগ জেনেছো। সেগুলো কি কি? কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, তাই তো? তার সাথে সাথে তোমরা এটাও জেনেছো যে ক্ষতিকারক অনুসারে অর্থাৎ পরিবেশে ক্ষতির পরিমাণ অনুসারে বজ্রের শ্রেণীবিভাগ জেনেছো। সেগুলো কি কি ছিল? বিষাক্ত আর বিষহীন বর্জ্য ছিল, তাই তো? তারপরে জেনেছো যে একটা বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে বজ্রের শ্রেণীবিভাগ, সেটা কি? অর্থাৎ বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল, তাই তো? এবং আমরা সর্বশেষ অংশ জেনেছি যে বজ্রের উৎস, তাই তো? বজ্রের উৎস কোথা কোথা থেকে এবং কিভাবে হয় সেগুলো জেনেছি আমরা। কোথা থেকে হয় বলো? বাড়ি থেকে হতে পারে, কৃষি জায়গা থেকে হতে পারে, শিল্পক্ষেত্র থেকে হতে পারে, পৌরসভার বিভিন্ন অংশ থেকে হতে পারে, স্বাস্থ্য ক্ষেত্র থেকে হতে পারে, তাই তো? তো এগুলো আমরা জেনেছি। আর তারপরে আমরা জেনেছিলাম যে বজ্র ব্যবস্থাপনার এই যে উৎস, তার কি প্রভাব পড়ছে পরিবেশের ওপরে। কি কি প্রভাব পড়ছে তোমরা একটু আমাকে বলো তো। আমরা এইটাই লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, দেখি। এবং আমি সেখান থেকে তোমাদেরকে বেশ কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছিলাম। সেটা হচ্ছে যে কিভাবে এই বজ্রের এর প্রভাব পরিবেশের ওপরে কিভাবে পড়ছে সেটা আমরা আলোচনা করেছিলাম। কঠিন, হ্যাঁ ঠিকই বলেছে যে কঠিন পদার্থের একরকম প্রভাব পড়ছে, তরল পদার্থেরও প্রভাব পড়ছে, সেটা পরিবেশের ওপরে ক্ষতিকর প্রভাব বিস্তার করে। শুধু পরিবেশ নয়, পরিবেশ তথা মানুষের অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারপর হচ্ছে গ্যাসীয় পদার্থেরও একটা প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি, তাই তো? তো এখানে কি কি দূষণ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, যে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে। একটা হচ্ছে জল দূষণ আলোচনা করেছিলাম আমরা, তাই তো? জল দূষণ হলেই জল দূষণ হতে পারে, আর কি হতে পারে? মৃত্তিকা দূষণ হতে পারে। মৃত্তিকা দূষণ হলে তার সাথে সাথে বায়ু দূষণও হতে পারে, তাই না? আর কি কি হতে পারে? প্লাস্টিক দূষণ, কারণ প্লাস্টিক এই আমাদের এই মানব সভ্যতার কাছে সব থেকে বড় একটা অন্যতম ক্ষতিকর মাধ্যম হিসেবে দেখা দিচ্ছে। দৃশ্য দূষণ হতে পারে, আর হতে পারে স্বাস্থ্যে অবনতি, তাই তো? তো আমাকে একটু এখানে বলো, জল দূষণ কি কিভাবে হচ্ছে এবং জল দূষণ হওয়ার ফলে কি ক্ষতিকর প্রভাব দেখা দিচ্ছে, বা তোমরাও কি বুঝতে পারছো জল দূষণের ফলে? হ্যাঁ, তাহলে বিভিন্ন রাসায়নিক কারখানা বা বিভিন্ন বড় বড় কলকারখানার যে জল, সেই জল কি হচ্ছে সরাসরি নদী আর ছোট ছোট ড্রেনের মাধ্যমে নদীতে মিশছে, নদী থেকে বড় নদীতে মিশছে, তাই তো? এবং শুধু এর সাথে এই যে ড্রেনের সাথে শুধু যে জল মিশছে এমনটা নয়, দেখবে বৃষ্টি হলেই সামান্য পরিমাণে প্লাস্টিক আটকে যায় ড্রেনের মধ্যে, সেখানে জলের যে প্রবাহটা সেটা কিন্তু আটকে যাচ্ছে, জলের প্রবাহটা সেই অর্থে আর দেখা যায় না, কারণ প্লাস্টিক গিয়ে কি করছে, মুখে আটকে যাচ্ছে, আটকে যাওয়ার দরুন আর জল যেতে পারছে না। তো এটা জল দূষণ এভাবে হতে পারে। এর ফলে বাড়ির স্বাভাবিক যে জলাশয় বা পুকুর, যেগুলো মানুষ দৈনন্দিন কাজে ব্যবহার করে, সেগুলোতেও কিন্তু এই প্লাস্টিক পড়ার জন্য, নোংরা জল আসার জন্য সেই জল কিন্তু দূষিত হতে পারে, তাই তো? আর জল দূষিত হলে জলজ প্রাণী যারা আছে, মাছ, ব্যাঙ, তাহলে এদের বাস্তুতন্ত্রের ক্ষতি পড়বে, তাই তো? তাহলে এদের বেঁচে থাকা একটা খুব সমস্যার সৃষ্টি হবে। আর বাস্তুতন্ত্র নষ্ট হলে শুধু কি সেই বাস্তুতন্ত্র নষ্ট হবে, না মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলো তো? একদম ঠিক, বাস্তুতন্ত্র নষ্ট হলে
শুধুমাত্র সেই ধরনের প্রাণীরাই ক্ষতিগ্রস্ত হবে না, তার পাশাপাশি বা সেই বাস্তুতন্ত্রের ওপরে কারা কারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল, যারা যারা এরকম ভাবে বাস্তুতন্ত্রের উপর নির্ভরশীল, তারা কিন্তু সবাই ক্ষতির সম্মুখীন হতে পারে। কারণ খাদ্যের অভাব দেখা দিলে প্রত্যেকেই তাদের একটা প্রোটিন বা পুষ্টির যে অভাব, তারা তারা সেগুলো বোধ করবে বা দেখা যাবে, তাই তো? আচ্ছা, জল দূষণ গেল। এরপরে যদি মৃত্তিকা দূষণ সম্পর্কে তোমাদের বলতে বলা হয়, কি বলবে তোমরা মৃত্তিকা দূষণ? হ্যাঁ, মৃত্তিকা দূষণ সব থেকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ দূষণ, যেটা মৃত্তিকা দূষণটা আমরা হয়তো সরাসরি চোখে বা অল্প সময়ের মধ্যে সেই পার্থক্যটা আমরা হয়তো বুঝতে পারি না। কিন্তু এই মৃত্তিকা দূষণ যদি হয় বা মৃত্তিকা দূষণের ফলে কি কি ক্ষতির সম্মুখীন হতে হয় তোমাদের মনে হয়? এই মৃত্তিকা দূষণের ফলে আমরা কিন্তু এই যে বড় বড় উদ্ভিদ এবং আমাদের জীবন ধারণের জন্য যে উদ্ভিদ ফল মূল শাকসবজি দিয়ে আসছে, উৎপাদন হচ্ছে, সেই উৎপাদন কিন্তু সম্পূর্ণরূপে ব্যাহত হয়ে যাবে। তাহলে ফল মূল শাকসবজি উৎপাদন যদি ব্যাহত হয়, মানুষ তথা পরিবেশের এই তারা কি তাদের পুষ্টি নিবারণ করতে পারবে? পারবে না। তাহলে মৃত্তিকা দূষিত হলে, প্লাস্টিকের ফলে মৃত্তিকা দূষিত হলে বা যে কোনো কারণে কীটনাশক বা অতিরিক্ত সার প্রয়োগ, যে কোনো কারণেই যদি মৃত্তিকা দূষিত হয়, তাহলে মৃত্তিকার কি হবে? মৃত্তিকার সাধারণ গুণাবলী কি হবে? নষ্ট হয়ে যাবে। আর সাধারণ গুণাবলী নষ্ট হয়ে যাওয়া মানে মৃত্তিকা ধীরে ধীরে বন্ধা হয়ে যাবে, খরায় পরিণত হবে মৃত্তিকা সেই মাটি, অর্থাৎ যে উর্বরতা ছিল সেই উর্বরতা, এভাবে মাটির স্বাভাবিক গুণ এবং উৎপাদনশীলতা কি হয়? স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যায়। এবং এছাড়াও যদি অ্যাসিড বৃষ্টি হয়, বিভিন্ন যানবাহনে ধোঁয়া বা কলকারখানার ধোঁয়ার জন্য যদি অ্যাসিড বৃষ্টি হয়, তো অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য মৃত্তিকা দায়ী নয়, কিন্তু বায়ু দূষণ ব্যাপকভাবে দায়ী। বায়ু দূষণ হওয়ার ফলে সেই বায়ুর দ্বারা যখন ঘনীভূত মেঘ হচ্ছে বা ধূলিকণা উপরে জমে যাওয়ার পরে যখন মেঘ হচ্ছে বিভিন্ন গ্যাসের সংঘবদ্ধের ফলে, তখন অ্যাসিড বৃষ্টি যদি মাটিতে পড়ে, সেক্ষেত্রেও কিন্তু মাটির স্বাভাবিক গুণাগুণ বা স্বাভাবিক ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? তো এরকম ভাবে জল দূষণ, মৃত্তিকা দূষণ আর বায়ু দূষণটা একটু বলে দিই। যে বায়ু দূষণ তো তোমরা জানোই, বিভিন্ন কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, এছাড়াও ধুলো বালি বিভিন্ন সেগুলো বাতাসে মিশে বাতাসের যে ইন্ডেক্স মাত্রা, অর্থাৎ যে সহনশীলতার মাত্রা, সেটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে চলে যাচ্ছে। বিশেষ করে আমাদের ভারতবর্ষে দিল্লি, কলকাতা, মুম্বাই, এই যে বড় বড় শহরগুলো, এই শহরগুলো গ্রাম বা অন্য ছোট শহরের তুলনায় কিন্তু ব্যাপক হারে এর বায়ু সহনশীলতার মাত্রা কিন্তু ব্যাপকভাবে, মানে হচ্ছে স্বাভাবিকের তুলনায় অনেক পরিমাণ নিচে নেমে যাচ্ছে। ঠিক আছে? মানে শ্বাস গ্রহণ করার ক্ষমতা, মানে তার গুণাগুণ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে বায়ু। আর আর কি ছিল? প্লাস্টিক দূষণ। প্লাস্টিক দূষণটা তোমরাই বলো, প্লাস্টিক দূষণ কিভাবে হচ্ছে? যে প্লাস্টিক একটা এখন আমাদের কাছে সব থেকে বড় চিন্তার বিষয়, যে কিভাবে এই প্লাস্টিকের বিকল্প কিছু এনে এই প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে না হলেও অন্তত কিছুটা পরিমাণ আমরা কিন্তু চেষ্টা করলে কমাতে পারি। কারণ এই প্লাস্টিকের জন্য ক্যান্সার হতে পারে, ত্বকের কোনো রোগ হতে পারে। কিভাবে হচ্ছে? হ্যাঁ, ঠিক বলেছি। এই প্লাস্টিকের মধ্যে করে নিয়ে গিয়ে গরম খাবার বা বিভিন্ন স্ট্রিট ফুডে যারা দোকান দিচ্ছে, তারা বিভিন্ন মশলাপাতি, বিভিন্ন জিনিসপত্র এর মধ্যে করে নিয়ে গিয়ে কাস্টমারদের দিচ্ছে। তো এর ফলে কিন্তু এই প্লাস্টিকের যে ক্ষতিকর প্রভাবটা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু সেটা কিন্তু এই খাবারের সাথে মিশে যাচ্ছে। এবং অনেক সময় এইগুলো যদি আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে শরীর কিন্তু খারাপ হতে বাধ্য, তাই না? তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত পূর্বের দিনের ক্লাসে আলোচনা করেছিলাম। তো যেটা আমাদের আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই এতদিন আমরা যে বজ্র ব্যবস্থাপনা পড়েছি, বিভিন্ন রাস্তায় বজ্র পড়ে থাকতে দেখেছি, বজ্রের পরিমাণ বেড়ে যেতে দেখেছি, বজ্র আরো কিভাবে
পরিবেশের ক্ষতিকর করে তুলছে বা ক্ষতি করছে সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। ঠিক আছে, তো আজকে আমরা জানবো সেটা হচ্ছে যে এই বর্জ্যটাকে কিভাবে আমাদের পরিবেশ থেকে নির্মূল করতে পারি। হয়তো একদিনে বা একটা বছরে 10টা বছরে সবটুকু আমরা নির্মূল করতে পারবো না, কিন্তু মানুষ যদি একটু সচেতনতা লাভ করে, সচেতন হতে পারে, তাহলে কিন্তু দিনের পর দিন বা ধীরে ধীরে এরকম ভাবে কিন্তু আমরা এই যে স্বাভাবিকভাবে বর্জ্য যেটা এবং অতিরিক্ত প্লাস্টিক নির্ভরতা, এগুলো কিন্তু আমরা কমাতে পারি। তার জন্য সদিচ্ছা থাকতে হবে, এবং শুধু সদিচ্ছা নয়, যে জিনিসটা যে প্লাস্টিক ক্ষতির সম্মুখীন করছে সেগুলোকে অবিলম্বে বন্ধ করা উচিত, উৎপাদন অবিলম্বে বন্ধ করা উচিত, তবেই কিন্তু আমরা দুটো দিক থেকেই সাফল্যতা পেতে পারি। আজকে আমাদের যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনার ধারণা। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম পরিবেশের উপর বর্জ্যের প্রভাব, অর্থাৎ এই বর্জ্য ব্যবস্থাপনার অন্তর্গত। তো বর্জ্যের প্রভাব সম্পর্কে, তার ক্ষতিকারক বিভিন্ন দিক সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরিবেশের বর্জ্য প্রভাবের পরে বর্জ্যের ব্যবস্থাপনার ধারণা, কিভাবে এই বর্জ্যকে আমরা ব্যবস্থাপনা করলে পরিবেশের ক্ষতি হবে না, মানুষের ক্ষতি হবে না, পরিবেশ তথা সমাজকে আমরা সুস্থ এবং স্বাভাবিকভাবে রাখতে পারবো। সেটাই আমরা এই অংশে আলোচনা করব। চলো আমরা সবাই নতুন অংশ আলোচনা করবার জন্য প্রস্তুত হই। ঠিক আছে, তো বর্জ্য ব্যবস্থাপনার ধারণাতে প্রথমে আমাদের জানতে হবে যে বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে করা যেতে পারে। এই বর্জ্য ব্যবস্থাপনা আমি যখন বলবো তোমরা ছবিগুলো সবাই একটু খেয়াল করবে, খেয়াল করলে দেখবে তোমাদের কাছে বুঝতে এটা কোনো সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে না। ঠিক আছে, আর এটা আলোচনা করতে করতে যদি কারোর কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে কোন জায়গাতে তোমাদের সমস্যা হচ্ছে। আমি তোমাদের অবশ্যই সেই সমস্যা দূর করবার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে দেখো বিভিন্ন বর্জ্যের যে পরিমাণ, সেই বিভিন্ন বর্জ্যের আমরা পরিমাণ হ্রাস করতে পারি। এটা সব থেকে প্রাথমিক কাজ, যে আমরা যে অতিরিক্ত পরিমাণ বর্জ্য উৎপাদন হয় প্রয়োজন ছাড়াই, আমরা বিভিন্ন জিনিসপত্র বিভিন্নভাবে নোংরা হয়ে যায়, তো সেটা বর্জ্যের পরিমাণ আমরা হ্রাস করতে পারি। বর্জ্য সংগ্রহ করতে হবে, এবং যথাযথভাবে বর্জ্যের সদ্ব্যবহার, অর্থাৎ কোনো বর্জ্যকে আমরা পুনর্ব্যবহার করতে পারি। বিজ্ঞানসম্মত উপায়ে বর্জ্য পুনর্ব্যবহার, যেটা আমি বললাম, নতুন সম্পদ সৃষ্টি করা যেতে পারে, এবং পরিবেশে বর্জ্যের কুপ্রভাব দূর করার সম্মিলিত প্রক্রিয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বলা হয়, ওয়েস্ট ম্যানেজমেন্ট। তাহলে একটা জিনিস কি, বিভিন্ন বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য সংগ্রহ এবং যথাযথভাবে বর্জ্যের সদ্ব্যবহার এবং বিজ্ঞানসম্মত উপায়ে বর্জ্যের পুনর্ব্যবহার করার ফলে এই সম্মিলিত প্রক্রিয়াকে যদি আমরা করতে পারি, সেই ব্যবস্থাটাকে আমরা বলবো বর্জ্য ব্যবস্থাপনা। তো সঠিক ব্যবস্থাপনা দ্বারা বর্জ্যকে আমরা সম্পদে পরিণত করতে পারি। ঠিক আছে, তো কিভাবে, কোন কোন পদ্ধতির মাধ্যমে আমরা এই বর্জ্যকে সম্পদে পরিণত করতে পারি, সেটা কি কি? সেটা হচ্ছে এই বর্জ্য ব্যবস্থাপনা 4টি পর্যায়ে সম্পন্ন করা যেতে পারে। এই 4টি পর্যায়ে যদি আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে সম্পন্ন করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই পরিবেশ থেকে বর্জ্যের পরিমাণ যেমন কমতে থাকবে, পরিমাণ কমতে থাকলে কিন্তু পরিবেশের উপর কুপ্রভাবও অনেকটা আস্তে আস্তে কমতে থাকবে। কি কি? 1 নম্বর যেটা রয়েছে পরিমাণ হ্রাস, অর্থাৎ রিডিউস করতে হবে। কি রিডিউস করতে হবে? ছবিটা দেখো, ফুয়েল রিডিউস করতে পারি আমরা, অর্থাৎ যে জ্বালানি বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় অতিরিক্ত ছাড়াই অল্প সামান্য পথের জন্য আমরা প্লেন বা যদি গাড়িতে করে যাই জ্বালানি ব্যবহার খুব বেশি হচ্ছে। তারপরে ট্রাফিক সিগন্যালে যদি আমরা গাড়ির ইঞ্জিন বন্ধ রাখি, সেখানে জ্বালানি খানিকটা সেভ হতে পারে। এনার্জি প্রয়োজন ছাড়া, অতিরিক্ত প্রয়োজন ছাড়া আমরা দিনের বেলা লাইট জ্বালিয়ে রাখি, বা ঘর থেকে চলে গেলে লাইট জ্বলছে, ফ্যান চলছে, এগুলোতে না হয়। ওয়াটার সব থেকে বড় সমস্যা সারা বিশ্ব জুড়ে এখন, যেটা হচ্ছে জলের অভাব। দেখবে আফ্রিকার বিভিন্ন দেশে
বা মরুভূমিতে জল কিন্তু একদমই পাওয়া যায় না, কিন্তু আমরা যারা জল পাই আমরা মানে যতটুকু প্রয়োজন তার থেকে তুলনায় বেশি পরিমাণ জল খরচ করি আমরা। দরকার নেই জলটাকে নিয়ে খেলা করছি, রাস্তায় দিচ্ছি, বিভিন্ন জায়গায় ছড়াচ্ছি, ছিটিয়ে দিচ্ছি, জামা কাপড় ধোয়ার সময় কলটা খুলে অনবরত খুলে রেখেছি যে আর জলটুকু লাগবে না, বাসন মাজার সময় দেখা যায় অনেক সময় অতিরিক্ত জল সেটাও পড়ে যাচ্ছে। তো এইগুলোকে আমাদের একটু সচেতন হতে হবে। সচেতন হলে কিন্তু আমরা এই জল, এনার্জি বা জ্বালানি এগুলোকে আমরা রিডিউস করতে পারি। পুনর্ব্যবহার, রিইউজ, কিভাবে জামা কাপড়কে আমরা পুনর্ব্যবহার করতে পারি। তুমি সেগুলো যদি আবার ফ্যাক্টরিতে যায়, বিভিন্ন এতে যায়, সেগুলোকে আবার এখান থেকে সুতোগুলো কালেক্ট করে নতুন করে ব্যবহার করতে পারি। ফার্নিচারকে আমরা ফেলে না দিয়ে সেটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে আবার একটু রিপেয়ার করে ব্যবহার করতে পারি। পেপার ব্যাগ, আমরা জানি যে বাজারের যে ব্যাগ থলে, লাইলনের যে থলে ব্যাগ আমরা ব্যবহার করি, সেটা দেখবে আমরা কিন্তু বারংবার ব্যবহার করি, তাই না? সেটা কিন্তু সহজে আমরা ফেলে দিই না। কিন্তু যদি একটা তো আমরা যে লাইলনের বা বিভিন্ন কাপড়ের ব্যাগ ব্যবহার করি সেগুলো কিন্তু আমরা বারংবার ব্যবহার করতে পারি, কিন্তু একটা প্লাস্টিকের ব্যাগ যদি তুমি একবার ব্যবহার করেছো, একবার কিংবা দুবার, তার বেশি কিন্তু সেটাকে নিয়ে বাজারে যেতে পারবে না এবং সেটাকে ফেলে দিতে হবে। পুনর্নবীকরণ, রিসাইকেল করতে পারি আমরা, পেপারকে রিসাইকেল করে পেপার সেগুলো সেখান থেকে নতুন নতুন কোনো জিনিস বানাতে পারি। কাঁচকে আবার রিসাইকেল করা যায়, তারপরে প্লাস্টিককে রিসাইকেল করা যায়, বিভিন্ন এইসব দ্রব্যকে রিসাইকেল আমরা করতে পারি। আচ্ছা, রিফিউজ, অর্থাৎ আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে যেটা পরিবেশের ক্ষতি হয় সেগুলো আমাদের রিফিউজ করতে হবে, যেমন গাছ কাটা বন্ধ করতে হবে, জল নষ্ট থেকে বিরত থাকতে, এরকম ভাবে করতে পারি। ঠিক আছে? তো এই যে দেখো প্রত্যেকটার মানে ইংলিশ শব্দ, রিডিউস আর, রিইউজের আর, রিসাইকেলের আর রিফিউজের আর, এই চারটি আর মিলে আমরা এদেরকে একত্রে বলতে পারি 4R পদ্ধতি। ঠিক আছে? তো এই 4R পদ্ধতি এই বর্জ্য ব্যবস্থাপনার চারটি খুব অতি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এগুলোকে আমরা সহজেই বলতে পারবো কি হিসাবে, রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিফিউজ। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে 4R বলতে তোমরা কি বোঝো, তখন কিন্তু তোমরা এটাকে সহজে বলতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্রত্যেকটা যে অংশটা জানলাম যে রিডিউস, রিসাইকেল, রিইউজ আর রিফিউজ কিভাবে করব আমরা, সেগুলো একটু জানার চেষ্টা করি আমরা। রিডিউস হচ্ছে কিভাবে আমরা পরিমাণ হ্রাস করতে পারি বর্জ্যের। যেসব দ্রব্য পরিবেশের জঞ্জাল বাড়ায় তাদের ব্যবহারের পরিমাণ কিন্তু আমাদের কমাতে হবে। অর্থাৎ যে দ্রব্যগুলো পরিবেশে বিভিন্ন জায়গায় জঞ্জাল ছড়িয়ে রয়েছে, কি কি সেগুলো? প্লাস্টিক, পলিথিন, কাঁচ, পুরানো ভাঙা বৈদ্যুতিন দ্রব্য, থার্মোকল। দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু পরিবেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে এবং এগুলো কিন্তু নষ্ট হচ্ছে না। তো এদেরকে আমরা যদি কম ব্যবহার করি তাহলে এদেরকে আমরা সহজেই নষ্ট হতে দেখা যেতে পারে। আচ্ছা, প্যাকেটজাত খাবারের পরিবর্তে বাড়ির রান্না করা খাবার ব্যবহার করতে হবে। দেখো এই প্যাকেটজাত পার্সেল খাবার, আমরা যদি পার্সেল করে খাবার কোনো জায়গা থেকে নিয়ে আসি, নিয়ে যাই, তাতে এত পরিমাণ যে প্লাস্টিক দিচ্ছে, প্লাস্টিক দেওয়ার ফলে কি হচ্ছে সেটা কিন্তু উপরন্ত শরীরের ক্ষতি তো করবেই, এবং তার জন্য যে পরিমাণ প্যাকেজিং করতে হচ্ছে সেটা কিন্তু আমার বাড়িতে এসে সেটা একটা বর্জ্যের উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে, তাই তো? ইউজ অ্যান্ড থ্রো দ্রব্য কমিয়ে বারবার ব্যবহারযোগ্য দ্রব্য কাজে লাগাতে হবে। যেমন আমরা বাড়িতে কাঁচের গ্লাস ব্যবহার করি, বারবার ব্যবহার করা যায়, স্টিলের গ্লাস ব্যবহার করি, সেগুলো বারবার ব্যবহার করা যায়, কিন্তু অনেক সময় যে প্লাস্টিকের গ্লাস বা প্লাস্টিকের থালা এগুলো ব্যবহার না করে বিভিন্ন দেখবে খেলনা, পেন এগুলোও রয়েছে ইউজ অ্যান্ড থ্রো, তো সেগুলো যদি আমরা না করে একটা পার্মানেন্ট সলিউশন হিসেবে ব্যবহার করতে শুরু করি যে কোনো দ্রব্য, তাহলে কিন্তু সেগুলোকে আমরা অনেক দিন ধরে টিকিয়ে রাখতে পারবো, তাহলে আমাদের বারবার আর সেই দ্রব্যটা কিনতে হয় না।
শিল্প ও বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি উন্নতি ঘটাতে হবে। তাহলে শিল্পর ক্ষেত্রে এবং বিদ্যুৎ উৎপাদনের আমরা যদি প্রযুক্তি উন্নতি ঘটাই তাহলে দেখা যাবে যে কি হবে, শিল্পক্ষেত্রে যেমন অনেক কম এনার্জি খরচ করে বেশি পরিমাণ দ্রব্য উৎপাদন করা যেতে পারে, আর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কি করা যেতে পারে, যে অনেক কম পরিমাণ কয়লা পুড়িয়ে বেশি পরিমাণ তাপবিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। তার জন্য কি করতে হবে, প্রযুক্তির পরিবর্তন বা প্রযুক্তির উন্নতির পরিবর্তন করতে হবে। প্রযুক্তির যদি উন্নতি না হয় তাহলে কিন্তু সেই গতানুগতিক পদ্ধতিতে উৎপাদন ব্যবস্থা হলে এই সার্বিক চাহিদা অর্থাৎ পৃথিবী জুড়ে বা ভারত জুড়ে যে সার্বিক চাহিদা সেটা কিন্তু মেটানো সম্ভবপর হবে না, তাই না? পরিবেশ বান্ধব দ্রব্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে। তো কি করতে হবে, পরিবেশ বান্ধব যে দ্রব্য সে পরিবেশ বান্ধব দ্রব্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে। কিভাবে, আমরা বিভিন্ন প্লাস্টিকের দ্রব্য ছেড়ে দিয়ে যেগুলো রিসাইকেল করা যায়, বাঁশের পাতার প্লেট বা শাল পাতার প্লেট, কাগজের প্লেট, তারপরে রয়েছে আখের ছিবড়ার প্লেট, এখন আবার সুপারি পাতার ও প্লেট বেরিয়েছে। তাহলে এগুলো কিন্তু আমরা সহজে, বা কলার পাতা যেটা আগে ব্যবহার করা হতো তখন কিন্তু এত থার্মোকল এত প্লাস্টিক ছিল না, তো গ্রাম বাংলা শহর অনেক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, বা যেখানে কলা পাতা ছিল না সেখানে শাল পাতার ছিল। কিন্তু ধীরে ধীরে সেগুলোর একদম পুরো ব্যবহার তলানিতে চলে যাওয়ার জন্য প্লাস্টিকের ব্যবহার রমরম করে বৃদ্ধি পেয়েছে, এবং শুধু প্লাস্টিকের ব্যবহারই বৃদ্ধি পেয়ে, এর পাশাপাশি কি হচ্ছে বলতো, এর পাশাপাশি পরিবেশেরও অবনমন ঘটছে। তাহলে কি কি দ্রব্যের পরিমাণ হ্রাস করে পরিবেশকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে হবে সেটা তোমরা বুঝতে পারলে? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলো। তাহলে পরিমাণ হ্রাস, রিডিউস করতে হচ্ছে। আচ্ছা, রিডিউসের পাশাপাশি আমাদের পুনর্ব্যবহার পরিমাণ বাড়াতে হবে। দেখো ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে রিইউজ করা যেতে পারে। বর্জ্যকে ফেলে না দিয়ে, তা দিয়ে যদি কোনো পরিবর্তন না করে সরাসরি ওই অবস্থায় আবার আমরা কাজে লাগাতে পারি, এক্ষেত্রে কি হয়, বর্জ্যের পরিমাণ যেমন কমে, অর্থ সাশ্রয় হয়, তার সঙ্গে সঙ্গে সম্পদ ও বাঁচে। ঠিক আছে, অনেক সময় আমরা একটা জিনিস বা কোনো একটা দ্রব্য সেটাকে যদি আমরা পুনরায় ব্যবহার করতে পারি, তো সেটাকে আমাদের সেই চিন্তা ভাবনা, সৃষ্টিশীল চিন্তা ভাবনা আমাদেরকে আনতে হবে, এনে সেগুলোকে আমরা ব্যবহার করতে হবে আমাদেরকে। তাহলে এতে যেমন সম্পদের একটা যেমন পরিমাণ বাঁচবে, সেরকমভাবে তোমার নিজের কাছে যে অর্থ, সে অর্থ দিয়ে নতুন কোনো দ্রব্য তোমাকে ক্রয় করতে হবে না, তাই না? আচ্ছা, এক্ষেত্রে কি কি ভাবে আমরা করতে পারি, তোমাদের তো একটা সৃষ্টিশীল চিন্তা রয়েছে। এই ছবিগুলো দেখো, প্লাস্টিক বোতল, জাগ, কন্টেনার, এগুলোকে আমরা বাড়ির বিভিন্ন মশলাপাতি, বিভিন্ন খাবারের দ্রব্য হিসেবে ব্যবহার করতে পারি। জামা কাপড়কে আমরা আবার পরিষ্কার করে ধুয়ে বা এগুলোকে ফেব্রিক করে ব্যবহার করতে পারি। নিউজ পেপার, অফিস পেপার, স্ক্র্যাপ পেপার, এগুলোকেও এর থেকে আবার নতুন করে পেপার বানানো যেতে পারে, কাগজের মণ্ড দিয়ে আবার কাগজ বানানো যেতে পারে। পেপার অ্যান্ড প্লাস্টিক ব্যাগ, একটা প্লাস্টিক ব্যাগকে আমরা চেষ্টা করতে হবে যে একবার ব্যবহার না করে ফেলে না দিয়ে সেটাকে যদি আবার পুনর্ব্যবহার করা যেতে পারে কোনোভাবে। গ্লাস বোটলস অ্যান্ড জার্স, এগুলোকেও আমরা কিন্তু বিভিন্নভাবে পুনরায় ব্যবহার করতে পারি। তো এখানেও একই রকম কথা বলা হয়েছে। ফার্নিচারকে আমরা রিসাইকেল করতে পারি, শপিং ব্যাগ, দুধের কন্টেনারকে ফেলে না দিয়ে, জামা কাপড় যদি তোমার পছন্দ না হয় ফেলে না দিয়ে তুমি ডোনেট করতে পারো। নিউজ পেপারকে ক্লিনিং করার কাজে ব্যবহার করা যেতে পারে, এবং সেটাকে আবার পুনরায় নিউজ পেপারেই ব্যবহার করা যেতে পারে। দেখো এখানে দেখো বিভিন্ন বোতল বা এই যে জুতোর, এগুলো হয়তো ফেলে দেওয়ার জন্যই, কিন্তু এগুলো আর্ট অ্যান্ড ক্রাফট অর্থাৎ সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে কালার করে, ডিজাইন করে এগুলোকে ফুলের, ছোট ছোট ফুলের টব হিসেবে কত সুন্দর ব্যবহার করা হয়েছে। এইরকমই জিনিস বলছি যে এরকমভাবে বাড়িতে অনেক সময় বিভিন্ন দ্রব্য ফেলে না দিয়ে সেগুলোকে যদি আমরা বাড়ির কোনো শোপিস হিসেবে ব্যবহার করতে পারি, সেটা কিন্তু খুব মানে আশ্চর্য বা অত্যাশ্চর্য জিনিস, দেখতে সুন্দর হয়। কি কি করতে বলছে আমাদের দেখি, এছাড়াও নিজেরা আমরা কারা কারা কি করতে পারি সেটাও জানবো একটু।
প্লাস্টিক কাঁচের শিশি দ্বারা পেনদানি বানানো। তাহলে পেনদানি আমরা সহজেই বানাতে পারি, কোনো প্লাস্টিকের দ্রব্য দিয়ে বা বোতলটা ফেলে না দিয়ে ওপর দিয়ে কেটে দিয়ে আমরা পেনদানি বানাতে পারি সেটাকে। বাতিল ইলেকট্রিক বাল্ব থেকে শো পিস তৈরি করা, দেখবো অনেক সময় ইলেকট্রিক বাল্ব কেটে যায়, সেগুলোকে ডিজাইন করে আমরা কিন্তু ঘরে বিভিন্নভাবে ঝুলিয়ে রাখতে পারি। ঠিক আছে, শো পিস তৈরি করা যেতে পারে। পুরাতন খবরের কাগজ থেকে ঠোঙা বানানো যায় কাগজ থেকে, ঠোঙাতে আমরা বিভিন্ন দ্রব্য নিয়ে আসতে পারি। পুরানো খবরের কাগজ ও বোর্ড থেকে খেলনা কুঁড়েঘর তৈরি করা। অনেক সময় বাচ্চাদের নতুন শুধু প্লাস্টিকের ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিক কিনে না দিয়ে আমরা যদি বড় বড় কার্টুন বোর্ড তাদেরকে বলি তোমরা এটা নিয়ে খেলা করো এবং এটাকেই আবার ছোট করে কুঁড়ে ঘর তৈরি করে তোমরা খেলা করো, তাহলে সেটা কিন্তু তারা নতুন উদ্ভাবনী শক্তি শিখতে পারবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ফ্লাই অ্যাশ অর্থাৎ যে ছাই, কয়লা পুড়িয়ে ছাই তৈরি, সেখান থেকে সিমেন্টও প্রস্তুত করাই হয়। এখন দেখবে সাদা ইট বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে, এই সাদা ইটও কিন্তু এখন বাড়ি তৈরির কাজে লাগছে এবং এটা একটা খুব উন্নত ভাবনা, চিন্তা ভাবনা। কারণ এই যে মাটি পুড়িয়ে যে পরিমাণ দূষণের সাহায্যে একটা ইট পরিণত হয়, মাটিকে প্রথমে মন্ড করে শক্ত করে সেটাকে পোড়াতে গেলে যে পরিমাণ বায়ু দূষিত হয় সারা ভারতবর্ষে প্রত্যেক বছরে, তার থেকে যদি সিমেন্ট থেকে ফ্লাই অ্যাশ থেকে যদি আমরা ইট তৈরি করতে পারি, সেই দূষণের পরিমাণ কিন্তু অনেকখানি কমে যাবে। কারণ কয়লা পোড়ানোর ফলে একবার দূষণ হয়েই যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, এই ছাইটাকেই বিভিন্ন কেমিক্যাল দিয়ে বিভিন্ন দ্রব্য দিয়ে সিমেন্ট প্রস্তুত করা হচ্ছে এবং সেটাকে আমরা ফ্লাই অ্যাশ ইট, সাদা ইট যদি ব্যবহার করতে পারি বা প্রস্তুত করতে পারি, তাহলে কিন্তু সেটা খুব ভালো। গৃহের পরিত্যক্ত খাদ্য উপকরণ, কৃষি জৈব বর্জ্য থেকে জৈব সার এবং জৈব গ্যাস। তাহলে এই যে আমরা প্রত্যেক দিনে আমরা যে শাকসবজি খোসা ফল মূল ফেলে দিচ্ছি, সেগুলো যদি একটা নির্দিষ্ট জায়গায় ফেলি নির্দিষ্ট উপায়ে, সেগুলো কিন্তু একটা জৈব সার প্রস্তুত করা যায়। ঠিক আছে, বা এখানে আরেকটু মনে আসলো, দেখবে তোমরা যখন দোল খেলবে কিছুদিন পরেই, সেখানে কিন্তু ভেষজ আবির এখন খুব বেরিয়েছে। আগে যে পরিমাণ কেমিক্যাল আবির দেওয়া হতো, যে ভেষজ আবির কিভাবে তৈরি হয় জানো? ভেষজ আবির তৈরি হয় মূলত ফুলের বিভিন্ন পাপড়ি এবং যে ফুলগুলো বিভিন্ন সময় ফেলে দেওয়া হয়, সেগুলোকেই একটা সংস্থা তারা কালেক্ট করে সেগুলোকে তারা একটা নির্দিষ্ট উপায়ে প্রসেসিং করা হয়, প্রসেসিং করে সেখান থেকে ডাস্ট তৈরি করা হয়। এভাবে কিন্তু ভেষজ আবির তৈরি করা যায়। এটাও কিন্তু একটা রিইউজের মধ্যেই পড়ে। পুরাতন বই কাপড় দান করা, অনেক সময় পুরাতন কাপড় বা বই আমাদের প্রয়োজনে লাগে না, সেগুলো আমরা কিন্তু দান করে দিতে পারি, অন্যরা ব্যবহার করতে পারে। বাড়ির অনেক অকেজো জিনিস থাকে, যে অকেজো জিনিসকে দেখা গেল টিভি বা রেডিও বা কোনো একটা ইলেকট্রনিক পার্টস হঠাৎ করে খারাপ হয়ে গেল, আমাদের মনে হলো না আমরা এটাকে ব্যবহার করবো না, ফেলে দেবো। কিন্তু সেটা যদি আমরা ফেলে না দিয়ে যদি আবার একটু সারাই করে নিতে পারি, রিপেয়ার করে নিতে পারি, তাহলে কিন্তু সেই ইলেকট্রনিক বর্জ্য, এখন ইলেকট্রনিক বর্জ্যের পরিমাণও দিনের পর দিন পাহাড় হয়ে গেছে, ইলেকট্রনিক বর্জ্যের পরিমাণও কিন্তু সেক্ষেত্রে অনেকটা হ্রাস করা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস জানলাম, তাই তো? রিইউজ সম্পর্কে জেনেছি, আর একটা হচ্ছে প্রথমটা যেটা জানলাম রিডিউস আর রিইউজ। এবার আমরা জানবো 3 নাম্বার পার্ট, যেটা হচ্ছে রিসাইকেল। কিভাবে রিসাইকেল করা যেতে পারে। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে, যে কঠিন বর্জ্যকে যদি আমরা ফেলে না দিয়ে তা থেকে সামান্য পরিশোধন করে এবং তার থেকে বিক্রিয়া ঘটিয়ে বা তার যে বিষক্রিয়া, সেই বিষক্রিয়া নষ্ট করে দিয়ে আবার যদি আমরা ব্যবহারযোগ্য করে তুলতে পারি এবং নতুন দ্রব্যাদি তৈরি করতে পারি, সেটাই হবে পুনর্নবীকরণ বা রিসাইকেল। অর্থাৎ একটা জিনিসকে আমরা বারবার যে কোনো উপায়ে ব্যবহার করা, সেটাই হচ্ছে রিসাইকেল। ঠিক আছে, তো রিসাইকেল দেখো এই যে ছবিটার মধ্যে দেখো এই যে কি করা হচ্ছে, ফুড এটাকে রিসাইকেল করা যেতে পারে, ইলেকট্রনিক্স বর্জ্যকে ছাড়িয়ে ব্যাটারি, কাঁচের জিনিস, অ্যালুমিনিয়াম বা এই যে বিভিন্ন প্লাস্টিকের বিভিন্ন উপজাত দ্রব্য দেখানো হয়, যে দ্রব্যগুলো, এইগুলোও কিন্তু
পুনরায় ব্যবহার করা যেতে পারে এবং সেটা হয়তো ওই অবস্থাতেই ফিরে আসবে না। তাদেরকে কেটে তারপরে ছোট ছোট টুকরো করে আবার নতুন করে প্রসেস করে বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে কিন্তু সেগুলোকে আবার নতুন রূপ দেওয়া যেতে পারে। ঠিক আছে, দেখো এই নিউজ পেপার থেকে টেলিফোন ডিরেক্টরি তৈরি হচ্ছে, কার্টুন তৈরি হতে পারে, বিল্ডিং ইনস্টলেশন তৈরি হতে পারে, কনস্ট্রাকশন পেপার এসে রঙিন পেপার তৈরি হয়, বক্স তৈরি হয়, পেপার বোর্ড, কিটি লিটার তৈরি হচ্ছে, সেট টু পেপার প্লেট, কাউন্টার টপ অ্যান্ড নিউজ পেপার। তাহলে এই নিউজ পেপার থেকে কিন্তু রিসাইকেল করে এইখান থেকে আবার আমরা অনেক নতুন নতুন দ্রব্যর পুনর্ব্যবহার আমরা করতে পারি। যে দেশ যত বেশি উন্নত তারা বজ্র উৎপাদনেও তা থেকে নতুন দ্রব্য তৈরিতে বেশি অগ্রগণ্য ভূমিকা পালন করছে। ঠিক আছে, যেহেতু তাদের একটা প্রযুক্তির উন্নতি রয়েছে তাই সেই কঠিন বর্জ্যকে তারা খুব সহজেই শিল্পের কাঁচামাল ব্যবহার করে তাদেরকে পুনরাবর্তন ঘটিয়ে সেগুলোকে আবার ব্যবহার করছে। ভারতে বর্জ্য প্লাস্টিকের 80% পুনরায় আবর্তিত হয়। এটা হয়তো এই খুব রিসেন্টলি তৈরি হয়েছে এরকম একটা উন্নত প্রযুক্তি, যেটাকে আমরা প্লাস্টিকের ব্যবহারটাকে যাতে কমাতে পারি বা পরিবেশে প্লাস্টিকের যে পরিমাণ একটু ধীরে ধীরে হ্রাস পেতে পারে, তাহলে সেই জন্য পুনরায় আবর্তিত করার চেষ্টা চলছে। আচ্ছা, র্যাক, পিকারগন, প্লাস্টিক, পলিথিন, তারপর বিভিন্ন ধাতব টুকরো, কাঁচ, কাগজ, এগুলো সংগ্রহ করা যেতে পারে। সংগ্রহ করে এদেরকে আবার গলিয়ে নতুন কোনো একই মানের নতুন দ্রব্য কিন্তু আমরা উৎপাদন করতে পারি। এরকমভাবে উৎপাদন করলে তাহলে কিন্তু আমরা এই দ্রব্যগুলোকে সহজেই পুনর্নবীকরণ হিসেবে ব্যবহার করতে পারবো, নতুন দ্রব্য ব্যবহার করতে পারবো। বিভিন্ন প্লাস্টিকের বোতলগুলোকে সেদিনকে আমি দেখছিলাম একটা ভিডিওতে, বিভিন্ন প্লাস্টিকের টুকরোগুলোকে সেগুলো কেটে গলিয়ে দিয়ে সেখান থেকে যে তার তৈরি করা হয়, দেখতে ওয়্যারিংয়ের যে তার, ইলেকট্রিক তার, সেই তারের যে আস্তরণ, যেটা বাইরে যেটা থাকে লাল, কালো, সবুজ, যে সাদা, সে তারের আস্তরণ কিন্তু তৈরি করা হচ্ছে। এরকম আরও অনেক রকম রিসাইক্লিং তৈরি করা হয়। উচ্চ প্রযুক্তির সাহায্যে বাতিল ও ছাট লোহা, অর্থাৎ যে বাতিল ও ছাট লোহা, এদের থেকে কিন্তু ইস্পাত তৈরি করা যেতে পারে। ঠিক আছে, নর্দমার জলকে শোধন করে সেচ কাজে ব্যবহার করা যেতে পারে। যে নর্দমার জল, সে নর্দমার জলকে আমরা ব্যবহার করে সেখান থেকে আমরা সেচ কাজের জন্য কিন্তু সেগুলোকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা এরকমভাবে আমরা যে কোনো দ্রব্য, কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, আমরা কিন্তু পুনর্ব্যবহার বা পুনর্নবীকরণ করতে পারি। এই পদ্ধতিটাই হচ্ছে রিসাইকেল। প্রত্যেকটা পদ্ধতি 4R এর প্রত্যেকটা পদ্ধতি রিডিউস, রিইউজ আর রিসাইকেল। ঠিক আছে, রিইউজ আর রিসাইকেল অনেকটা একই হলেও জিনিসটা কিন্তু একই নয়, সেটা মাথায় রাখতে হবে। রিইউজ মানে একই দ্রব্যের আবার নতুন করে ব্যবহার, আর রিসাইকেল হলে সেই দ্রব্যটাকে বিভিন্ন তাদেরকে রূপ দেওয়া হবে। দেখো এই যে একটা গ্লাস ভেঙে গেছে বা টুকরো হয়ে গেছে, সেটাকে আবার নতুন করে গলিয়ে নতুন করে তার রূপ দেওয়া, সেটাই হচ্ছে রিসাইকেল। ঠিক আছে, লাস্ট হচ্ছে রিফিউজ। যে আমাদেরকে কি রিফিউজ করতে হবে, যে তোমার যে খাবারটা খেতে ভালো লাগে না, বাড়িতে বা দোকানে বা যে কোনো বন্ধু যদি অফার করে, তুমি কি বলো? না, আমি ভাই খাবো না। তোমার জামা কাপড়টা পছন্দ নয়, তুমি তাহলে দোকানে গিয়ে সেটা কিনছো না। তাহলে এরকম ভাবে আমাদেরকে, দেখো এইরকম ভাবে ছবিটা দেখে আমরা বুঝতে পারছি, এই যে নো প্লাস্টিক ব্যাগস, প্লাস্টিক ব্যাগকে সব থেকে আমরা বলবো না, আমরা এই প্লাস্টিক ব্যাগ ব্যবহার করব না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের করতেই হয়। তবু যখনই আমাদের পারবো, যেখানটায় এইটার বিকল্প ব্যবহার আমরা করতে পারি, সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে। নো ডিসপোজাল ইউটেন্সিল, এমন কোনো যে প্লাস্টিকের কাঁচ, মানে প্লাস্টিকের ছোট ছোট যে চামচ, বিভিন্ন রেস্টুরেন্টে বা প্লাস্টিকের চামচ, ছুরি, এগুলো রেস্টুরেন্টে গেলে খেতে দেয়, সেগুলোকে যেমন গরম খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ার সাথে সাথে যেমন একটা শরীর খারাপ হতে পারে, শরীরে ক্ষতি হতে পারে, পরিবেশেরও ক্ষতি হয়, এইগুলোকেও কিন্তু আমরা ব্যবহার করব না। এই যে প্লাস্টিক যখন না বলছি, তখন আমরা কি ব্যবহার করছি? কাগজের ব্যাগ, চটের ব্যাগ, কাপড়ের ব্যাগ, নেটের ব্যাগ, যে ব্যাগকে আমরা বারবার ব্যবহার করতে পারি।
তুমি দেখবে তোমার বাড়িতে যদি কোনো কাপড়ের ব্যাগ থাকে বা কোনো চটের ব্যাগ থাকে, সেগুলো কিন্তু তুমি দীর্ঘদিন তোমার বাড়ির লোক বা তোমরা ব্যবহার করতে পারছো, এখনো করে যাবে ভবিষ্যতে। কিন্তু একটা প্লাস্টিক তুমি কালকে বাজার থেকে নিয়ে এসছো, কোনো সবজি হোক, কোনো মুদিখানার বাজার হোক, এটা কিন্তু দ্বিতীয়বার আর তাকে ব্যবহার করতে চাইছো না বা চাইবেও না, নষ্ট হয়ে যাচ্ছে সেটা। তাহলে পরিবেশকে দূষণ মুক্ত এবং সুস্থ রাখতে কিছু দ্রব্য সম্পূর্ণ বর্জন করা ব্যবহার বন্ধ করতে হবে। ঠিক আছে, বর্জনও করতে হবে, আসলে ব্যবহারও বন্ধ করতে হবে। যেমন প্লাস্টিকের কাঁচ বা থার্মোকল, প্লাস্টিক এবং কাঁচের বিভিন্ন দ্রব্য, এই জন্য বিষাক্ত ও বিপজ্জনক বর্জ্য উৎপাদন বন্ধ করতে আইন প্রণয়ন করতে হবে, যেটা আমি শুরু তোমাদের বলছিলাম। শুধুমাত্র মানুষকে সচেতন হলেই হবে না, পাশাপাশি সরকারকে আইন প্রণয়ন করে এই প্লাস্টিক জাতীয় বিভিন্ন দ্রব্যকে এদেরকে সম্পূর্ণভাবে কিন্তু উৎপাদন বন্ধ করতে হবে। তাহলেই পরিবেশে এই প্লাস্টিকের যে রমরমা সেটা কিন্তু বন্ধ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে 4R সম্পর্কে বিস্তারিত তোমরা বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। রিডিউস, রিইউজ, রিসাইকেল আর রিফিউজ, এই 4টি আর, এবং প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি কি রয়েছে, কেন বর্জ্য ব্যবস্থাপনা করব, কি দরকার পড়লো তো আমাদের, বলতে কি দরকার পড়ছে? একদম ঠিক, দূষণের পরিমাণ যাতে হ্রাস পায়, তার পাশাপাশি মানুষের শরীর যাতে নষ্ট না হয়, ক্ষতি না হয়, পরিবেশের যাতে ক্ষতি না হয়, সেগুলোকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং আমরা যদি এই সম্পদের পরিমাণ মানে এই যে দ্রব্যের ব্যবহার যদি পুনর্ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু সম্পদের পরিমাণও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। প্রথমে দূষণ নিয়ন্ত্রণ, যেটা আমরা আগের দিন পড়েছিলাম, যে বর্জ্যের প্রভাব, জল দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, প্লাস্টিক দূষণ, স্বাস্থ্যের অবনতি, এগুলো হচ্ছে। দূষণকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে বর্জ্য বৃদ্ধির ফলে যে বায়ু, জল, মাটি, দৃশ্য দূষণ ইত্যাদি হচ্ছিল, তাহলে সেগুলো সমস্যা আমরা সমাধান করতে পারবো। এবং সমস্যা সমাধান হলে মাটির উর্বরতা যেমন বৃদ্ধি পাবে, যেরকম ভাবে পরিবেশের যে উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে সেটাও কমে যাবে, এবং কি হবে, সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন হবে, বর্জ্যের পরিমাণ হ্রাস পাবে, আমরা কিন্তু নির্মল একটা স্বচ্ছতা দেশ গড়ে তুলতে পারবো। পরিষ্কার জায়গা দেখতে ভালো লাগে না অগোছালো নোংরা জায়গা দেখতে ভালো লাগে? অবশ্যই পরিষ্কার জায়গা। তাহলে আমাদের দেশ যদি বা আমাদের রাস্তাঘাট যদি পরিষ্কার থাকে, তাহলে আমাদের ভালো লাগবে নিশ্চয়ই। তাহলে আমরাই সেটা আরো সুন্দর করে এই সমাজে গড়ে তুলতে পারবো। তো প্রতি বছর বিশ্বে প্রায় 50 লক্ষ মানুষ বর্জ্যে দূষণ রোগের শিকার হয়। এই দূষণ রোগের জন্য সেটা শুধুমাত্র যে বায়ু হতে পারে, জল হতে পারে, মৃত্তিকা দূষণ, বিভিন্ন কারণে কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। দেখো এখানে পাশের ছবিটা দেখায় কেন হচ্ছে। দাও, এরকম ভাবে বর্জ্যের ব্যবস্থাপনা করা হয়, নির্দিষ্ট দ্রব্য এগুলোকে ফিল্টার করা হয়, ওয়েস্ট মানে বৈদ্যুতিন বর্জ্য, ধাতব বর্জ্য, পেপার বর্জ্য, প্লাস্টিক বর্জ্য, এগুলোকে নিয়ে যাতে আমরা পুনরায় আবার ব্যবহার করতে পারি, উন্নত প্রযুক্তির সাথে এটাকে আমাদের ব্যবহার করতে হবে। দেখো যে ওয়েস্ট ইন্সপেকশন করছে ফার্স্ট টাইম, যে কোথায় নোংরা কিভাবে কিভাবে আছে সেগুলো কালেক্ট করা হলো, কালেকশনে এরকম বাক্স, এরকম ভাবে বাক্স কালেকশন করলো, এখান থেকে গাড়ি করে চলে গেল রিসাইক্লিং ডিসপোজারি ফ্যাক্টরি থেকে, সেখান থেকে আবার রিসাইক্লিং হয়ে যাচ্ছে, বিভিন্ন দ্রব্য বিভিন্নভাবে রিসাইক্লিং হচ্ছে। আবার কোনো কোনো দ্রব্য যেগুলো সরাসরি একটু পরিশুদ্ধ করে ধুয়ে সেগুলোকে আবার মানে বিক্রিয়া করে, বিষক্রিয়া নষ্ট করে সেগুলোকে ট্রান্সফার করা যাচ্ছে, করিয়ে সরাসরি যদি পরিবেশে ফেলা হচ্ছে, কি হচ্ছে, জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি। বা কোনো জায়গায় নিচু হয়েছে, এমন একটা অবস্থায় সেই দ্রব্যগুলোকে নিয়ে যাওয়া হলো যেটাকে আমরা কোনো স্থান কিন্তু ভরাট করতে পারি। আর কিছু কিছু দ্রব্য সেগুলোকে আমরা নষ্ট না করে সেগুলোকে আবার রিসাইক্লিং করতে পারি, রিসাইক্লিং ফ্যাসিলিটিতে নিয়ে যাওয়া হয়। সম্পদ সৃষ্টি কিভাবে করতে পারি আমরা, সে দূষক বর্জ্য পদার্থগুলোকে আবার ব্যবহার করে, যেটা আমরা তখন আলোচনা করলাম, ব্যবহার করে পুনরাবর্তন করে জৈব সার, জৈব গ্যাস, সিমেন্ট, ইট, ঠোঙা, খেলনা, এই সবগুলোকে আমরা নতুন করে ব্যবহার করে
নতুন নতুন সম্পদ সৃষ্টি করতে পারি। এরকম ভাবে আমরা এই যে খেলনা, পেনদানি এগুলোকে যদি নতুনভাবে সৃষ্টি না করতে হয় তাহলে কিন্তু সম্পদ থাকছে, নষ্ট হচ্ছে না। এবং ইত্যাদি সম্পদ সৃষ্টি করতে বর্জ্য ব্যবস্থাপনা জরুরি হয়ে উঠবে। ঠিক আছে, বর্জ্যের পরিমাণ হ্রাস করতে হবে। কিভাবে বর্জ্যের পরিমাণ হ্রাস করতে পারি আমরা? এই যে ক্রম জনবিস্ফোরণ হচ্ছে, দিনের পর দিন জনসংখ্যার পরিমাণ যে হারে বৃদ্ধি পাচ্ছে, ক্রমবর্ধমান শহরায়ন এবং শিল্পায়ন হচ্ছে, এবং আমাদের চারিপাশে যে কঠিন, তরল এবং গ্যাসীয় বর্জ্যের পরিমাণ অতি দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, তো এইগুলোকে আমাদের কমানোর জন্য খুব দ্রুত উপায়ে এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে বর্জ্যের ব্যবস্থাপনা প্রয়োজন। বর্জ্যের ব্যবস্থাপনা করতে পারলেই তবেই কিন্তু আমরা এই পরিবেশকে সুস্থ রাখতে পারবো, এবং পরিবেশকে সুস্থ রাখার পাশাপাশি আমরা নিজেরা যারা মানুষ তারাও কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি বুঝতে পারলে? দূষণ নিয়ন্ত্রণ, সম্পদ সৃষ্টি, আর হচ্ছে বর্জ্যের পরিমাণ হ্রাস, এইগুলো। আচ্ছা, এর থেকে যে বিভিন্ন প্রশ্নগুলো হতে পারে, এই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রাখলাম। এই প্রশ্নগুলো তোমার নির্দিষ্ট টেক্সট বই থেকে তোমরা খুব ভালোভাবে প্রশ্নগুলোকে সামনে রেখে একটু তোমরা নিজেরা দেখে আসবে, যাতে তোমাদের পরের ক্লাসে আমি যখন প্রশ্ন জিজ্ঞাসা করব তোমরা সবাই বলতে পারো। এই প্রশ্ন, যে কটা প্রশ্ন আমি তোমাদেরকে বললাম বা দিয়েছি, কোনো প্রশ্ন সম্পর্কে কারোর কি কোনো ডাউট আছে, কোনো সমস্যা আছে? আচ্ছা, নেই। তাহলে তোমরা সবাই প্রশ্নগুলো ভালো করে নোট ডাউন করে নিয়েছো। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে একটু নিজেরা দেখে নেবে, তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের বলতেও সুবিধা হবে এবং তোমরাও নিজেদেরকে খুব ভালোভাবে প্রস্তুতি রাখতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাস আমরা আবার এর পরবর্তী অংশ থেকে শুরু করব। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।